আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিবিএ ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং একটা ক্লাস নিয়ে চলে আসছি। সেটা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশনের লেকচার 9। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা বোর্ড কোশ্চেন, এনইউ বিবিএ 2005 সালের একটা কোশ্চেন। সো দেখি আজকের ম্যাথটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে শো দ্য ইফেক্ট অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2006 ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশানস। অর্থাৎ আমাদের 2006 সালের ট্রানজ্যাকশানগুলো দেওয়া আছে এখানে জানুয়ারি মাসের। এখন আমাদের এই ম্যাথে চাইছে হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই যে কী চাইছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হলে আমাদের প্রথমে কী করা লাগবে, একটা ঘর করা লাগবে। অর্থাৎ ঘরের মধ্যে আমাদের সম্পদ থাকবে, দায় থাকবে, মালিকানা সত্ত্ব থাকবে। আমাদের প্রথমে কোশ্চেনটা পড়ে যতগুলো সম্পদ আছে সবগুলো সম্পদ কালেক্ট করা লাগবে। এরপরে যে কয়টা দায় আছে, এরপরে মালিকানা সত্ত্ব, এগুলো কালেক্ট করে আমরা ঘর করব। তাহলে আমরা এই কোশ্চেনটা অ্যানালাইসিস করে আমরা সম্পদ পাইছি হলো এখানে 4টা সম্পদ পাইছি। একটা হলো ক্যাশ, মেশিনারি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে এই পাশে হলো আমাদের সম্পদগুলো আর এই পাশে হলো দায় মালিকানা সত্ত্ব, এল প্লাস ওই। আমরা দায় পাইছি হলো একটা এখানে, সেটা হলো অ্যাকাউন্টস পেয়েবল। আর এটা হলো রহিমস ক্যাপিটাল, অর্থাৎ এটা মালিকানা সত্ত্বের। মালিকানা সত্ত্বকে কয়টা উপাদান প্রভাবিত করে? 4টা উপাদান। সেটা কি? ক্যাপিটালের সাথে যোগ হবে কি রেভিনিউ বা আয়, বাদ যাবে কি বিয়োগ হবে হলো উত্তোলন, এরপরে বিয়োগ হবে হলো ব্যয় বা এক্সপেন্স, আর উত্তোলনে আরেক নাম হচ্ছে ড্রয়িংস। এগুলো বিয়োগ হবে, শুধু যোগ হবে আয় বা নিট লাভ, অথবা বাদ যাবে বা বিয়োগ হবে নিট ক্ষতি, এগুলো। আর এখানে হলো রিমার্কসে আমরা কখন লিখব? যেটা আমাদের ক্যাপিটালকে প্রভাবিত করবে বা মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে, তখন সেটা আমরা রিমার্কসে লিখব। ওকে। আর এই পাশে হলো ডেট। প্রথমে আমরা কোম্পানির নাম লিখবো, এরপরে যেটা তৈরি করতেছি ইকুয়েশন, টেবুলার মেথড, এরপরে ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2006, এরকম লিখবো আমরা। ওকে, তাহলে আসি আমরা ম্যাথ শুরু করি এখন। আমাদের 1 নম্বরে বলছি কি রহিম স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ টাকা 1,50,000 টাকা। রহিম একটা ব্যবসা শুরু করছে 1,50,000 টাকা দিয়ে। এখন ব্যবসা শুরু করলে 1,50,000 টাকা, ব্যবসায় কি আসে? নগদ টাকা আসে না? নগদ টাকা আসলে আমাদের ক্যাশ ডেবিট। আর কি আসে? আর হলো আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। যেহেতু আমাদের ব্যবসায় টাকা আসতেছে, একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায় আসতেছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি অর্থাৎ আমরা যদি বলি, এটা তোমাদেরকে আমি যদি একটু ক্লিয়ার করি, ক্যাশ ডেবিট আর হলো ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ মালিকানা সত্ত্ব যেটা বৃদ্ধি বললাম। ক্যাপিটাল ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে বাড়ছে। ক্রেডিট মানে কি? বাড়ছে। মনে রাখবা আমাদের হিসাব হলো 5 প্রকার। 5 প্রকার হিসাবের মধ্যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট। তার মানে আমাদের মালিকানা সত্ত্ব যেহেতু বাড়ছে সেই জন্য ক্রেডিট। ওকে, মালিকানা সত্ত্ব যেহেতু আমাদের বাড়ছে সেই জন্য ক্রেডিট। এটা কোথা থেকে আসছে? ওই যে আমাদের 5 প্রকার হিসাব থেকে, যে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেমন এখানে আমাদের ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, তার মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিটে আছে। ওকে, আবার সম্পদ হ্রাস পেলে ক্রেডিটে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে কি হয়? ক্রেডিট হয়। যার কারণে আমাদের যেহেতু এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে একই সাথে, সেজন্য এটা আমাদের ক্যাপিটাল ক্রেডিট হয়েছে। ওকে, সেজন্য আমরা এখানে বসাইছি, দেখো এই যে 1,50,000 টাকা সম্পদ বৃদ্ধি, এরপরে মালিকানা সত্ত্ব বৃদ্ধি 1,50,000 টাকা। আমি তোমাদেরকে জাস্ট এগুলো করাই দিই, তোমরা তো এগুলো নিচে নামাইতে পারবা। যেমন এই দুইটা করে এখানে হিসাব করে নামাবা, এরপরে প্রত্যেকটা ঘর তোমরা নিচে নামায়ে করবা। হ্যাঁ, প্রত্যেকটাই আমি জাস্ট উপাদানগুলো বলে দিই, প্লাস মাইনাস কী হবে না হবে, জার্নালগুলো এগুলো করে দিই। হ্যাঁ, তোমরা নিচে নামায়। এরপরে আসি পারচেজড মেশিনারি টাকা 16,000 পর ক্যাশ। আচ্ছা, এটা হচ্ছে পারচেজ মেশিনারি হলো একটা সম্পদ। মেশিনারি হলো একটা সম্পদ। তো এখন মেশিনারি ক্রয় করার ফলে মেশিনারি আসছে তোমার কাছে, মেশিনারি ডেবিট। তার বিনিময়ে তোমার থেকে কি যাচ্ছে? ক্যাশ টাকা চলে যাচ্ছে না? তাহলে মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট, অর্থাৎ মেশিনারি ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। ওকে, তাহলে একদিকে সম্পদ বাড়তেছে মেশিনারি, আরেকদিকে সম্পদ নগদ টাকা কমতেছে। তাহলে মেশিনারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই যে দেখো আমরা এখানে লিখছি 16,000 টাকা, মেশিনারি ডেবিট 16,000 টাকা, ক্যাশ ক্রেডিট 16,000 টাকা। এরপরে তোমরা এটা হিসাব করে নিচে নামাবা, শেষ।
এরপরে আসি 3 নম্বরে বলছে পারচেজড মার্চেন্ডাইজ ইনভেন্টরি ফ্রম করিম অন ক্রেডিট টাকা 4,000 টাকা। পার্সেল মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা আমাদের এখানে কি সম্পদ হিসেবে বসবে নাকি ক্রয় বিক্রয় হিসেবে বসবে, কোনটা হিসেবে বসবে? যেহেতু আমাদের এই কোশ্চেনের মধ্যে আমরা দেখি যে এখানে কস্ট প্রাইস দেওয়া আছে, দেখো এই যে কস্ট প্রাইস 12,000 টাকা। আমরা বলছি যে যেই কোশ্চেনের মধ্যে কস্ট প্রাইস দেওয়া থাকবে বা ব্যয় দেওয়া থাকবে, ব্যয় মূল্য অর্থাৎ সম্পত্তি ক্রয় মূল্য দেওয়া থাকবে সে বা কস্ট প্রাইস দেওয়া থাকবে, সে ম্যাথের মধ্যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি সম্পদ। এখন এটা আমাদের সম্পদ, যেহেতু সম্পদ ক্রয় করছে, পার্চেজড মানে ক্রয় করা, সম্পদ ক্রয় করছে কার থেকে? করিমের থেকে। অন ক্রেডিট মানে কি বাকিতে ক্রয় করছে, তার মানে দায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 4,000 টাকা। একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে আর একদিকে বাকিতে ক্রয় করার ফলে পাওনাদার বৃদ্ধি পাচ্ছে, দায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 4,000 টাকা। এই যে দেখো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 4,000 টাকা আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 4,000 টাকা। আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট বা বৃদ্ধি অর্থাৎ দায় বৃদ্ধি পাইছে, ওকে, 4,000 টাকা। এরপরে আসি পার্চেজড মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাই ক্যাশ টাকা 25,000। এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করছে ক্যাশের মাধ্যমে, দেখো এখানে ক্রয় করছে বাকিতে, এখানে ক্রয় করছে ক্যাশের মাধ্যমে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট, নগদ টাকা যেহেতু তোমার থেকে চলে গেছে, একদিকে সম্পদ আসছে আরেকদিকে নগদ সম্পদ কমে যাচ্ছে, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট 25,000 টাকা। এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট 25,000 টাকা, ক্যাশ ক্রেডিট 25,000 টাকা, ওকে। এগুলো তোমরা হিসাব করে নিচে নামায়, ওইটা সমস্যা নেই, পারবা এটা তোমরা, আর না পারলে তো আমি অবশ্যই আছি। এরপরে আসি বি নাম্বারে, মার্চেন্ডাইজিং সেলস টাকা 17,000 অফ হুইচ কস্ট প্রাইস টাকা হলো 15,000। আচ্ছা, মার্চেন্ডাইজিং সেলস অর্থাৎ পণ্য বিক্রয় করছে 17,000 টাকা। কত টাকা পণ্য বিক্রয় করছে? 17,000 টাকা, যার কস্ট প্রাইস হলো 15,000 টাকা। তাহলে মার্চেন্ডাইজের মেইন মূল্য কত? 15,000 টাকা। বিক্রয় করলে তোমার কাছে নগদ টাকা কত আসতেছে? 17,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট 17,000 টাকা, ক্যাশ ডেবিট 17,000 টাকা। এরপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 15,000 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত? 15,000 টাকা, কারণ তোমার এটার মেইন প্রাইস কিন্তু 15,000 টাকা। বিক্রয় করার ফলে নগদ টাকা আসছে 17,000 টাকা ডেবিট, ক্যাশ ডেবিট 17,000 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 15,000 টাকা, যেহেতু এটা আসল প্রাইস, মেইন মূল্য 15,000 টাকা ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে। আর হলো বাকি 2,000 টাকা তোমার জন্য কি? 15,000 টাকার মাল 17,000 বিক্রি করছে, তাহলে 2,000 টাকা তোমার লাভ না? তার মানে এটা হলো প্রফিট বা রেভিনিউ, এটা তোমার ইয়ের সাথে যোগ হয়ে যাবে, ক্যাপিটালের সাথে। শেষ। এই যে দেখো আমরা বিক্রয় করছি 17,000 টাকা, ক্যাশ ডেবিট 17,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 15,000 টাকা। এই যে 15,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি মেইন মূল্য যেটা, ক্রেডিট 15,000 টাকা। আর হলো রেভিনিউ ক্রেডিট 2,000 টাকা বা প্রফিট অন সেল ক্রেডিট কত? 2,000 টাকা। আর আমরা জানি যে আয়গুলো ইয়ের সাথে ক্যাপিটাল বা ওনার সিকিউরিটির সাথে কি হয়? যোগ হয়। সো আমরা এখানে যোগ করছি। আর আয় ক্রেডিট মানেই যোগ। আমরা বলছি যে আদম মানে হলো আয়, দায়, মালিকানা সত্ত্ব। হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে ক্রেডিট। তার মানে বৃদ্ধি যেহেতু পাইছে সেজন্য আমাদের জার্নালে ক্রেডিট হয়েছে। জার্নালটা কি? জার্নাল হচ্ছে আমাদের ক্যাশ ডেবিট 17,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 15,000 টাকা আর প্রফিট অন সেল ক্রেডিট 2,000 টাকা। আর ক্রেডিট মানে কি? বৃদ্ধি বা বেশি। আর এখানে আমাদের ক্যাপিটালের সাথে এটা যোগ হয়েছে। তো একই কথা, ওকে। না বুঝলে অবশ্যই বলবা, বুঝছো? কারণ তোমরা নাও বুঝতে পারো, তো এটা নিয়ে প্যারা নিও না, আমি তো অবশ্যই আছি। এখন আসি, তাহলে আমাদের কোনটা গেল? এটা গেল। এখন আসি বিআই, মার্চেন্ডাইজিং সেলস টু রহিম অন ক্রেডিট। এখানে আমাদের নগদ টাকায় বিক্রি করছে, এখানে বলে দিছে, এখানে যেহেতু বলে নাই নগদে নাকি বাকিতে বিক্রি করছে, তার মানে আমাদের বুঝতে হবে সেটা নগদে বিক্রি করছে। আর এখানে সরাসরি অন ক্রেডিট মানে বাকিতে বিক্রি করছে বলে দিছে। তো বাকিতে বিক্রি করলে তোমার কি হয়? দেনাদার বৃদ্ধি পায়। বাকিতে বিক্রি করলে তোমার কি হয়? দেনাদার বৃদ্ধি পায়। তো দেনাদার বৃদ্ধি পাইলে দেনাদার হিসাব কত? 15,000 টাকা। কত? 15,000 টাকা। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলে 15,000 টাকা হবে। এরপরে আমাদের মার্চেন্ডাইজের ইনভেন্টরির মেইন প্রাইস কত? আসল মূল্য কত? 12,000 টাকা।
মার্চেন্টাইজ ইনভেন্টরি আসল মূল্য হলো 12,000 টাকা, তাহলে আমাদের লাভ হচ্ছে কত টাকা? 3,000 টাকা। প্রফিট অন সেল 3,000 টাকা লাভ হচ্ছে। অর্থাৎ তুমি বাকিতে 15,000 টাকার মাল বিক্রি করছো, 12,000 টাকার মাল বাকিতে 15,000 টাকা বিক্রি করছো। তোমার সম্পদের মূল্য হচ্ছে 12,000 টাকা, সেটা 15,000 টাকা বিক্রি করছো, তার মানে 3,000 টাকা লাভ। তাহলে এটা জার্নাল কী হবে? জার্নাল হলো তোমার দেনাদার হিসাব ডেবিট, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 15,000 টাকা, এরপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 12,000 টাকা, প্রফিট অন সেল 3,000 টাকা, আগেরটার মতো সেম। এই যে আমরা যদি দেখি, এই যে দেখো, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, যেহেতু এটা বাকিতে বিক্রয় করছে, তার মানে দেনাদার বৃদ্ধি পাবে। অ্যাকাউন্টস রিসিভেবল 15,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 12,000 টাকা, আর প্রফিট অন সেল ক্রেডিট বা যোগ রেভিনিউ এটা 3,000 টাকা। আর মনে রাখবে, এখানে তুমি যদি জার্নাল এটা নাও বুঝো, তারপরে বুঝতে হবে আমাদের আয় বা নিট মুনাফা কিসের সাথে যোগ হবে? ক্যাপিটালের সাথে যোগ হবে। ব্যয় আমাদের ক্যাপিটাল থেকে বিয়োগ হবে। ওকে, আর সবভাবে বুঝতে হবে, যেহেতু আমি এমনভাবে বোঝাচ্ছি, না বোঝার কোনো সুযোগ নেই, বুঝতেই হবে। এরপরে আসি ভিআইআই এর নাম্বার। এটা হচ্ছে আমাদের স্যালারি পেইড টাকা 3,000, স্যালারি পরিশোধ করছে। স্যালারি পরিশোধ করলে স্যালারি একটা ব্যয়, স্যালারি এক্সপেন্স ডেবিট, আর যেহেতু টাকা পরিশোধ করছে তোমার থেকে নগদ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 3,000 টাকা। আর ব্যয় আমাদের কিসের সাথে বিয়োগ হয়? ব্যয় হলো এই যে ক্যাপিটাল থেকে আমাদের বাদ যায়, সেজন্য আমরা এখান থেকে বাদ দিয়েছি ব্যয়গুলো। এই যে 3,000 টাকা বাদ দিছি, আর হলো ক্যাশ থেকে 3,000 টাকা বাদ দিছি। এরপরে আসি ভিআইআই নাম্বার, রিসিভড ফ্রম মার্চেন্ডাইজিং সেলস ক্রেডিট সেলস টাকা 9,000। আচ্ছা, তুমি যে বাকিতে বিক্রয় করছিলে সেখান থেকে তুমি 9,000 টাকা এখন রিসিভ করছো। মার্চেন্ডাইজিং ক্রেডিট সেল মানে কি, তুমি যে বাকিতে বিক্রয় করছো সেখান থেকে 9,000 টাকা এখন রিসিভ করছো, নগদ টাকা পাচ্ছ। তাহলে রিসিভ করলে কি হবে? ক্যাশ ডেবিট। আর কার থেকে পাচ্ছ? তোমার দেনাদার থেকে পাচ্ছ। যেহেতু বাকিতে বিক্রয় করছো, ওই সময় দেনাদার বৃদ্ধি পাইছিল, এখন কিন্তু দেনাদার হ্রাস পাবে, কারণ দেনাদার থেকে তুমি 9,000 টাকা পাচ্ছ, যার কারণে দেনাদার 9,000 টাকা এখন কমে যাবে। তাহলে ক্যাশ ডেবিট, দেনাদার হিসেব ক্রেডিট 9,000 টাকা। এই যে ক্যাশ ডেবিট 9,000 টাকা, দেনাদার হিসেব ক্রেডিট 9,000 টাকা। এরপরে আসি ব্যাড ডেপ্ট অ্যালাউন্স টাকা হলো 1,000 টাকা। আচ্ছা, ব্যাড ডেপ্ট অ্যালাউন্স মানে কি? ব্যাড ডেপ্ট হলো কুরিন মানে কি? কুরিন বা অনাদায় পাওনা। এটা হচ্ছে তোমার নিশ্চিত ক্ষতি। কুরিন কি? নিশ্চিত ক্ষতি। আর কুরিন সঞ্চিতি হচ্ছে সম্ভাব্য ক্ষতি। আর কুরিন বা ব্যাড ডেপ্ট এটা কি? নিশ্চিত ক্ষতি। আর নিশ্চিত ক্ষতি হলে এটা কি হবে? এটা একটা ব্যয়। এখন কুরিন, তুমি মনে করো কারো থেকে টাকা পাবা, সে এখন তোমার টাকা দেয়নি, অর্থাৎ তুমি দেনাদার থেকে টাকা পাওয়ার কথা 10,000 টাকা, সে টাকা দিবে না, তুমি নিশ্চিত হয়ে গেছো সে টাকা দিবে না, অর্থাৎ এটা ব্যাড ডেপ্ট বা কুরিন। যে টাকাটা দিবে না, তাহলে তোমার এখন দেনাদার কমে যাচ্ছে না, অর্থাৎ তুমি ওর থেকে আর এই টাকা পাবা না, তো এখন দেনাদার কমে যাচ্ছে না, একদিকে ব্যয় হচ্ছে আর একদিকে তোমার দেনাদার কমে যাচ্ছে। তাহলে ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, আর হলো অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ওকে, কারণ দেনাদার কমে যাচ্ছে 1,000 টাকা, যেহেতু তুমি আর নিশ্চিতভাবে এটা পাবা না। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আমরা 1,000 টাকা ক্রেডিট করছি, আর এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স আমাদের 1,000 টাকা ক্রেডিট করছি, এটা একটা ব্যয় বা খরচ বা ক্ষতি। রহিম ক্যাপিটাল থেকে আমরা এটা মাইনাস করব। এরপর কমিশন রিসিপ্ট টাকা হলো 4,000 টাকা। কমিশন রিসিপ্ট এটা হচ্ছে তোমার জন্য আয়, তো কমিশন ক্যাশ ডেবিট আর হলো কমিশন আয় ক্রেডিট 4,000 টাকা। কমিশন এটা হলো তোমার আয়, বুঝছো? কমিশন সেজন্য তোমার এটা ক্যাশ ডেবিট, যেহেতু রিসিভ করছো, ক্যাশ ডেবিট আর হলো কমিশন রেভিনিউ ক্রেডিট 4,000 টাকা। এই যে ক্যাশ ডেবিট 4,000 টাকা, কমিশন রেভিনিউ ক্রেডিট 4,000 টাকা। ওকে, ক্রেডিট বা যোগ, আর এখানে ক্যাপিটালের সাথে কি হবে? যোগ হবে। সো এখানে আমরা এগুলো লেখার পর এগুলো আমরা সব নিচে নামাবো, এরপরে সমান সমান এই পাশেরগুলো যোগ করবো, যোগ করার পরে 1,59,000 আসে, আবার এই পাশেরগুলো যোগ করলে 1,59,000 আসে, দুই পাশে আমাদের মিলছে, মানে আমাদের অ্যান্সার হয়েছে। ওকে, তো এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। না বুঝলে অবশ্যই আমাকে ইনবক্স করবে অথবা কমেন্ট করবে। হ্যাঁ, তো আশা করছি বুঝতে পারছো, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।